দর্শক, ওয়েলকাম টু আগামী সময় স্পোর্টস, আমাদের নিয়মিত আয়োজন টাইগার টকে। আগামীকাল সকালে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ। আমার সঙ্গে আছে সহকর্মী শিহাবুদ্দিন। শিহাব, অফিসে আসার পর দেখলাম তুমি তো অস্ট্রেলিয়া বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে একটা রিপোর্ট লিখছিলা, তো প্রেস কনফারেন্স হয়ে গেছে সকালে। তো দুই দলের ক্যাপ্টেনরা কি বললো? ক্যাপ্টেনরা বলার আগে আপনি ক্যাপ্টেনদের ছবিটা সম্ভবত দেখছেন যে ট্রফি নিয়ে অলরেডি বাংলাদেশের মিডিয়ায় কিন্তু এটা নিয়ে কথা শুরু হয়ে গেছে। কাঠের তক্তার ট্রফি এসেছে তো ছোট একটা কাঠের টুকরা থাকে, এটা ভরসাধার, এটা ভরসাধার বা ভরসপত্র থাকে, যেটা যেটাকে আর্ন বলে আর কি। এইখানে বাংলাদেশের জন্য আলাদা করে কাঠের তক্তা। এখন অনেকটা কমেন্ট দেখতেছি ভাই, যে অনেকে বলতেছে যে বাংলাদেশে তো কাঠের শিল্প বেশি, খাট বানায়, আলমারি বানায়, এই জন্য তাদের জন্য রেডি করছে এই যে কাঠের তক্তা। সেখানে আর কিছুই নাই, নিচে খালি একটা ফ্রেম, স্টিলের ফ্রেম, আর মাঝখানে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার লোগো। এটা কোনো ট্রফি হইলো? মানে এই ট্রফি, একজন কমেন্ট করছে যে ওরা জানে যে ট্রফিটা ওরাই রাখবে, এই জন্য বেশি খরচ করে না। এই ব্যাপারটা কেমন? ব্যাপারটা মানে হাস্যকর লাগে না? জিনিসটা তো একটা স্মারক, তাই না? যে এটা তো আসলে এটার তো আর কোনো ধরো যে ফিজিক্যাল কোনো ভ্যালু নাই। যে অলিম্পিকেও যে গোল্ড মেডেল দেয় সেখানে কতটুকু বা সোনা থাকে? বাংলাদেশে একটা মেয়ে যদি বিয়ে করে, তাকে বিয়ের সময় কাবিন নামে তো 20-30 ভরি সোনা দেওয়া লাগে। সেখানে একটা অলিম্পিকে একটা মেডেল যখন কেউ পায়, সেই মেডেলের মধ্যে কত ভরি আর সোনা থাকে, তাই না? তো সেইটা তো একটা আসলে প্রতীক, একটা স্মারক, একটা সম্মান, তাই না? তো সেইটা আসলে ধরো যে, আর ওরা যেহেতু ট্রফিটা বানাইছে, এটা হয়তো তাদের যে একটা নিজস্ব কালচার, তাদের একটা ট্র্যাডিশন, একটা কেন্দ্র করে তারা একটা থিম থেকে নিশ্চয়ই এটা বানাইছে। হ্যাঁ, যাক, আপনি যেটা বলছিলেন যে দুই দলের এই প্রেস কনফারেন্সে কেমন ছিল, প্রথম দেখলাম অস্ট্রেলিয়ার মাটিতে কোনো প্রেস কনফারেন্স রুমে হয় নাই, মাঠে হয়েছে, ওপেন এয়ারে। তাদের মধ্যে রুমই নাই, এই না, ওই যে স্টেডিয়াম সম্ভবত রুমই নাই, এরকমই ওপেন এয়ারে হয়েছে। এবং সেখানে দুইটা বিষয় লাগলো। এই বাংলাদেশকে দেখা গেছে অ্যাগ্রেসিভ, অস্ট্রেলিয়াকে দেখা গেছে ডিফেন্সিভ, উল্টা। শান্ত বলতেছে যে প্রস্তুতি ম্যাচের কথাটা আসছিল, বলতেছে এটা তো প্রস্তুতি ম্যাচ না, এটা টেস্ট, প্রস্তুতি ম্যাচ এখানে আসবে না, তার বিশ্বাস। আর ইয়েকে বলা হইতেছে সেই 2003-এ যেরকম কথা ছিল কয়দিনে টেস্ট শেষ হবে, ওইটাই কামিজকে বলা হইতেছে। কামিজ বলতেছে যে না, কতদিনে শেষ হবে এটা নিয়ে কথা বলার দরকার নেই, বাংলাদেশ যথেষ্ট শক্তি রাখে, খেলার মধ্যে তাদের উন্নতি হয়েছে, এরকম গতানুগতিক কথা। কিন্তু এই যে ভদ্রতা জিনিসটা তারা দেখালো, এটা আসলে নিউজ করতে গিয়ে অথবা পড়তে গিয়ে বাংলাদেশের সবাই যেই দেখছে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে আমার মনে হয়। তা ফিল হিউজ মারা যাওয়ার পর আমার কি মনে হয় যে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম এখন আগের চেয়ে তারা অনেক সফট হয়ে গেছে? তারা যেরকম আগে একটা অপোজিশনকে দেখা গেল একটা বাউন্সার মারলে তারা সবাই মিলে যে মানে ইয়ে করতো, স্লেজ করতো, হ্যাঁ, এখন দেখা যায় যে একটা বাউন্সার যদি একটা ব্যাটসম্যানের হেলমেটে লাগে, ঠিক ইনস্ট্যান্ট বোলারটা গিয়ে জিজ্ঞেস করতেছে তুমি ঠিক আছো কিনা, ইয়ে করতেছো কিনা। মানে এইটা কি তাদের কালচারে একটা বড় শিফট আনছে বলে তোমার মনে হয়? যে কারণে তারা এখন মানে অপোজিশনকে তারা অনেক বেশি রেসপেক্ট করে। এটা ভালো একটা জিনিস বলছেন ভাই। এইটা সম্ভবত ইন্ডিয়ার সাথে ছাড়া বাকি সব দলের সাথেই রাখে, কারণ ইন্ডিয়াকে ওরাও ওইভাবে দেখে না। আর যেহেতু বাংলাদেশ ওরা জানে যে কি হবে, তাই একটু সম্মান দেখাইতেছে, এরকম হইতে পারে। তবে ওই ক্যাটাগরির ওই চিন্তা ভাবনার একজন এই দলে আছে এখনো, স্টার্ক। তার বোলিং যেরকম, তার অ্যাগ্রেশনও সেরকম। আপনার এই 2019 বিশ্বকাপে তামিমরে আউট করার পর দেখছেন কিনা যে মুখে হাত দিয়ে হাসতেছিল তামিমের দিকে তাকায়, ব্যঙ্গ বিদ্রুপের মতো। তো ও তো দলে আছে, জানি না সে কি করে বল হাতে, অথবা বাংলাদেশ ব্যাটসম্যানদের কতটা স্লেজিং করতে পারে। আর অস্ট্রেলিয়ানরা তো স্লেজিং অনেক বেশি করে, তবে এই সিরিজে মনে হয় না অতটা স্লেজিং করবে। আচ্ছা আচ্ছা সাহেব, আপনার কাছে একটু জানতে চাই, অস্ট্রেলিয়ার জন্য এই সিরিজটা কি কতটা কি রাখে? এত শক্তিশালী দল নিয়ে একদিন আগে অলরেডি দল একাদশই ঘোষণা করে দিয়েছে, যেখানে বাংলাদেশ একদম টসের আগে গিয়ে একাদশ ঘোষণা। বাংলাদেশ বেশি আগে যদি একাদশ ঘোষণা করে, তাহলে যেটা হইতে পারে যে এটা নিয়ে ফেসবুকে যে পরিমাণ কাটাছেঁড়া হবে, দেখা গেল যে একাদশ ঘোষণা করে দেওয়ার পর নামতে নামতে এর ভিতর দুইটা চেঞ্জ হয়ে যাবে, যে কোন ডিরেক্টর নির্বাচককে ফোন দিবে, ক্যাপ্টেনকে ফোন দিবে, চেঞ্জ করে, হ্যাঁ, এরকম। এই জন্য বলা যায় যে মনে হয় যে টসের আগে একমাত্র এটা টিমটা ডিক্লেয়ার করে, যাতে এরপর যেন চেঞ্জ করার কোনো অপশন না থাকে। হ্যাঁ, কারণ পাপন ভাই বলছিল না যে ও টসের পর থেকে, হ্যাঁ, এরকম একদিন আগে যদি টিম ডিক্লেয়ার করে, তাহলে ম্যাচে নামতে নামতে দেখা যাবে যে আসলে টিমের মধ্যে দুইটা চেঞ্জ চলে আসছে। আমার কাছে মনে হয় বাংলাদেশের এই কারণেই তারা আগে ডিক্লেয়ার করে না।
আচ্ছা, অস্ট্রেলিয়া তো একাদশ টিমের হ্যাঁ অস্ট্রেলিয়ার 11 ডিক্লেয়ার করে দিল। আমার কাছে খুব ইন্টারেস্টিং যেটা লাগছে যে ওরা ক্যামেরন গ্রিন এবং বি ওয়েবস্টার দুজনকেই খেলাচ্ছে। আমি ভাবছিলাম যে একজনকে খেলাবে, দুইজনই সেম। হ্যাঁ দুজনই আসলে হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার, এবং একজনকে হয়তো পাঁচে খেলাবে, একজন সাথে খেলবে, হ্যাঁ এরকম একটা জায়গায় ক্যামেরন গ্রিনকে খুব সম্ভবত উসমান খাজা চলে যাওয়ার পরে যে ব্ল্যাঙ্কটা তৈরি হয়েছে ওই জায়গাটাতে তারা কনসিডার করতেছে এরকম। আচ্ছা, অস্ট্রেলিয়ার যে ব্যাপারটা, অস্ট্রেলিয়া দে আর মুভিং টুয়ার্ডস ওয়ান অফ দেয়ার বিজিয়েস্ট স্কেজিউল এভার, যে নেক্সট ওদের এক বছরের ভিতরে তারা 21টা টেস্ট পর্যন্ত খেলতে পারে। 20টা তো শিডিউল টেস্ট আছে, 20টা খেলবেই, আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি তারা খেলে ফেলে তাহলে সেটা হবে 21। এবং তাদেরকে আসলে, এবং এই বাংলাদেশের সঙ্গে সিরিজটাই তাদের বলা যায় যে সবচেয়ে ইজি অপোনেন্ট, মানে ঘরের মাঠে বাংলাদেশ, এরপর তাদের সাউথ আফ্রিকা ট্যুর আছে, নিউজিল্যান্ডে গিয়ে 4টা টেস্ট খেলতে হবে, ইন্ডিয়াতে আসবে, আবার তারা ইংল্যান্ডে যাবে, মাঝখানে ইংল্যান্ড আবার অস্ট্রেলিয়াতে আসবে, একটা ওই টেস্ট ক্রিকেটে 150তম বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ টেস্ট ম্যাচ আছে মেলবোর্নে। সবকিছু মিলে খুব একটা টাইট শিডিউল, মানে আপনার 12 মাসে 20টা টেস্ট, প্রতি মাসে গড়ে 1.5টা করে টেস্টের মধ্যে একটা টেস্ট, ইট টেকস এ লট ফ্রম এ প্লেয়ার। এবং স্পেশালি ওদের যে পেস বোলিং এটা, ওরা কিন্তু বোল্যান্ডকে খেলাচ্ছে না এই টেস্টে। বাংলাদেশের জন্য মানে স্বস্তি। হ্যাঁ স্বস্তি, কিন্তু বাংলাদেশ ট্র্যাডিশনালি যেটা করে যে ভালো বোলারদেরকে দেখে খেলে বাংলাদেশ একটা অনামী অখ্যাত বোলারকে সব উইকেট দিয়ে আসে। 5 উইকেট পায়। হ্যাঁ হ্যাঁ এরকম একটা হয় আর কি। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার যে বারবার বলা হইতেছে 3 দিনে শেষ হয়ে যাবে এরকম, তো শান্ত বলছে যে সেটা 5 দিন ভালো খেলতে চায়। বাংলাদেশ কি আসলে 5 দিন এটা খেলতে পারবে কিনা, কি মনে হয় প্রস্তুতি ম্যাচের ওই অংশের পর, যেহেতু ম্যাচটা শুরু বেশিরভাগ সময় এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে যখন টেস্টের রেজাল্ট কম্পালসারি করে ফেলছে মানে টিমগুলো, কারণ যেহেতু পয়েন্ট বেসড, মানে ওয়েদার ইন্টারভেনশন না হলে খুব কম টেস্টই 5 দিনে যায়। হ্যাঁ, এবং খুব কম টেস্টই কিন্তু এখন ড্র হচ্ছে। তো এই কারণে, এবং যেহেতু ধরেন T20 যে আপনার মানে যে আগ্রাসন, যে ট্রেভিস হেডের মতো ব্যাটসম্যান যে অভ্যাসটা হয়ে যাচ্ছে, এখন টেস্টীয় ব্যাটসম্যানরা অলমোস্ট ওয়ানডের কাছাকাছি রেটে রান করে। তো টেস্টটা যে 4 দিনে আনার ব্যাপারটা ওইটা খারাপ না, হইতেও পারতো, মানে যেহেতু প্রতিটাই প্রায় 3.5-4 দিনে যে হ্যাঁ 3.5। এখন লাস্ট যে হোম সিরিজ অস্ট্রেলিয়া যেটা অ্যাশেজে তো ওরা 11 দিনে অ্যাশেজ জিতে গেল, তাই না? অ্যাশেজে তো আপনার প্রথম মানে 15 দিনের খেলার মধ্যে মনে হয় আপনার 10-11 দিন খেলা হয়েছে, মানে প্রথম 3টা টেস্ট যদি আমরা ধরি। তো সেই জায়গায় 2.5 দিন, 3 দিন, 3.5 দিনে খেলা শেষ হয়ে যাচ্ছে। সেই জায়গায় বাংলাদেশ যদি 5ম দিনে খেলাটা নিতে পারে কোনো রকম ওয়েদার ইন্টারভেনশন ছাড়া, তাহলে তো এটা আসলে অনেক বড় একটা কৃতিত্বের ব্যাপার। 5 দিনে নিতে হলে তো দলটা ওইরকম লাগবে। এখন লিটন কিপিং শুরু করছে গতকালকে আমরা দেখলাম। এখন এটা একটা ভালো বিষয়, শান্ত কিন্তু পরিষ্কার করে নাই, যেটা বললেন যে টেস্ট টসের আগে যে টিম দিবে, লিটন খেলবে কিনা তার একটা প্রশ্ন থাকে। বললো তো আজকে লিটন 100% ফিট বলছে, কিন্তু ওই রকম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা লাগে। এরই সাথে 2 স্পিনার খেলে সবসময় বাংলাদেশ, তাইজুল কি আসলে খেলতে পারবে? আমার কাছে লাগে যে যেহেতু প্রস্তুতি ম্যাচে সে বোলিংও করে নাই, এবং গত কিছুদিনে তার নিয়ে ওই রকম কথাবার্তাই হয়নি। তো ওই অমিত হাসানকে আমার মনে হয় ব্যাটিং ডেপথটা বাড়ানোর জন্য মানে টিমে নিয়ে নিবে, তাইজুলকে ড্রপ করবে, কারণ আসলে এই সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব কন্ডিশনে তাইজুল খুব একটা ইফেক্টিভ না, মানে সেনা কান্ট্রি যেগুলোকে বলে ওই জায়গায় তাইজুল আসলে ইজ নট, মানে তাইজুল যে কাজটা করতে পারে সেটা আসলে মমিনুল এবং শান্তকে দিয়ে পার্ট টাইম কিছু বল করায় ফেললেও করায় নেওয়া সম্ভব। ধন্যবাদ শিহাব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক আগামী সময়ে স্পোর্টসের সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি কেমন একাদশ দেখতে চান, আপনি কোন কোন খেলোয়াড়কে একাদশে দেখবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।